হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে রবার্ট ব্রাউনিংয়ের লেখা একটি পোয়েম মাই লাস্ট টাচেস নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ পোয়েমটি লাইন বাই লাইন বাংলায় অ্যানালাইসিস করব। এবং এই কবিতাটি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্লাস 11-এর সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে রয়েছে। তো আশা করি যাদের বা যে সমস্ত পরীক্ষায় এই কবিতাটি রয়েছে বা যে সমস্ত সিলেবাসে এই কবিতাটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে। তো কবিতাটি শুরু করার আগে রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটুখানি জেনে নিই। তো রবার্ট ব্রাউনিংয়ের সময়কাল তোমরা দেখতে পাচ্ছ। উনি 7 মে 1812-এ সাউথ ইস্ট লন্ডনের ক্যাম্বারওয়েল নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন এবং তার ডেথ হয় 1889-এ। উনি ভিক্টোরিয়ান এজের বা ভিক্টোরিয়ান এরার একজন বিখ্যাত পোয়েট ছিলেন। তার ওয়াইফের নাম ছিল এলিজাবেথ ব্যারেট এবং ওনার যে কাজগুলো ছিল, উনি যে সমস্ত কাজ করেছে সেগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়। এক ধরন হচ্ছে ড্রামা, একটা হচ্ছে ড্রামাটিক ন্যারেটিভ, আর একটা হচ্ছে ড্রামাটিক লিরিক্স। তো এই যে পোয়েমটি রয়েছে মাই লাস্ট টাচেস, এটা প্রথম পাবলিশড হয়েছিল 1842-তে ইটালি নামক একটি টাইটেল দিয়ে, এবং এটা একটি কালেকশনে যেটা রিলিজ হয়েছিল, পাবলিশড হয়েছিল, সেটা হচ্ছে ড্রামাটিক লিরিক্স। আর এটা হচ্ছে একটা বড় একটা লার্জার সিরিজের একটা পার্ট ছিল এই পোয়েমটি, আর সেটার নাম হচ্ছে বেলস অ্যান্ড পমিগ্রেনেটস। তো চলো এখন পোয়েমটি লাইন বাই লাইন এক্সপ্লেন করি। তার আগে আমি তোমাদের বলেছি যে এটা একটি মনোলগ, মানে একজন এই কবিতাটি মানে এই কবিতায় যত ডায়লগ আছে বা কথাগুলো আছে সে নিজে আপন মনে বলে যাচ্ছে অন্য একজনকে, সে কিন্তু নীরব শ্রোতা, সে শুনছে। এবং এই যে এখানে তোমরা ফেরারা কথাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি জায়গার নাম। আর মাই লাস্ট টাচেস, আর মাই লাস্ট টাচেস মানে হচ্ছে গিয়ে, ডাচেস কথার অর্থ হচ্ছে কি ডিউকের স্ত্রী, আর ডিউক হচ্ছে গিয়ে কোনো একটা ছোট রাজ্য বা মানে ইংল্যান্ড বা ফ্রান্সের ওই সমস্ত জায়গায় কোনো ছোট রাজ্য বা কোনো একটা ছোট অঞ্চলের যে রাজা তাকে ডিউক বা ডাচেস বলা হতো, ডিউক বলা হতো, এবং ডিউকের যে স্ত্রী তাকে ডাচেস বলা হতো। তো এই যে ফেরারা, এই ফেরারা অঞ্চলের যে ডিউক, সে এখানে এই কথাগুলি বলছে কবিতার মাধ্যমে। তো কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে একজন ডিউক, তার চরিত্রগুলি, তার কথার মাধ্যমে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ফুটে উঠছে, এবং দেওয়ালে টাঙানো তার ডাচেস বা তার রানী যে ছবি, সেটা দেখে সে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করছে এক দূতকে, এবং কীভাবে মহিলাদের একটি বিষয় সম্পত্তি হিসেবে দেখা হতো সেই সময়ে, এবং রাজাদের সেই সময় ডিউকদের যে দাম্ভিক একটা মানে তাদের যে পরিবার বা পুরনো বংশ নিয়ে যে একটা দম্ভ তাদের মধ্যে কাজ করত, এবং ভীষণ একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি সেই সময়কার, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে তার এই কথাগুলো বা সংলাপগুলোর মধ্যে দিয়ে। তো চলো এবার প্রথম থেকে লাইন বাই লাইন আলোচনা করছি। দ্যাটস মাই লাস্ট টাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। এই যে দেয়ালে আঁকা ছবিটি দেখছো, এটা হচ্ছে আমার শেষ ডাচেস। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে মনে হচ্ছে সে যেন এখনও জীবিত। তার মানে শি এর পরে তো ওয়াজ হয়, এখানে ওয়্যার কেন ইউজ হলো? এটা তো টেন্সের নিয়ম মানলো না, কিন্তু এখানে যখন টেন্সের নিয়ম মানেনি, তো এটাকে বলা হয় ভার্বের সাবজাংটিভ মুড। মানে যখন কোনো কিছু মানে কাল্পনিকভাবে বলা হচ্ছে, যে দেখে মনে হচ্ছে সে যেন জীবিতই এই ছিল, মানে এই কবিতা, এই যে দেওয়ালে একটা ছবিটা টাঙানো, এটা দেখে মনে হচ্ছে সে যেন জীবিতই ছিল, এটাকে বলা হয় সাবজাংটিভ মুড। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি এই ছবিটিকে একটি বিস্ময়কর সৃষ্টি মনে করি। নাও ফ্রা প্যান্ডলভস হ্যাড, এখন ফ্রা প্যান্ডলফের হাত ওয়ার্কড বিজিলি আ ডে, সারাদিন ধরে ব্যস্তময় হয়ে কাজ করেছিল। মানে ফ্রা প্যান্ডলফ বলতে ফ্রা কথার অর্থ হচ্ছে কি সেই সময় চার্চের কোনো সন্ন্যাসী এরকম, তো বা ফাদারও বলা যেতে পারে। তো তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, এই ফ্রা প্যান্ডলফ একজন সন্ন্যাসী চিত্রশিল্পী। তাকে দিয়ে ডিউক এই তার ডাচেসের ছবিটি আঁকিয়েছিলেন, এবং তাকে দেখিয়ে বলছে অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এই যে দেখো সে দাঁড়িয়ে আছে। কাকে বলছে এই কথাগুলো? একজন দূত এসেছেন, তাকে বলছেন এই কথাগুলো। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, তো এখানে ডিউক বলছে আপনি কি দয়া করে বসবেন এবং তার দিকে তাকাবেন। আই সেইড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, আমি বললাম ফ্রা প্যান্ডলফ এই ডিজাইনটি, এই ছবিটি এঁকেছেন। ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স, তো আপনার মতন কোনো আগন্তুক ছবিটিকে এইভাবে দেখেনি। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, বাট টু মাই সেলফ দে টার্নড, সিন্স none puts by the curtain I have drawn for you but I.
অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডাস্ট। এই ডাস্ট কথার অর্থ হচ্ছে গিয়ে সাহস। তো এখানে বলেছে যে এই ছবিটির দিকে যেই তাকায় তাদেরই মনে অনেক প্রশ্ন এসেছে, তারা কেউই সেখান থেকে এই ছবির উপর থেকে চোখ সরায় না। এবং তোমার জন্যই কিন্তু এই পর্দাটা আমি সরিয়ে দিয়েছি, সবার জন্য আমি এই পর্দাটা সরাই না। এখানে যে বলেছে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, এই যে পর্দাটা এটা কিন্তু আমি তোমার জন্যই সরিয়েছি, সবার জন্য সরাইনি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, আর এটা দেখে মনেই হয়েছে যে আমাকে জিজ্ঞাসা করবে তারা ঘুরে, ইফ দ্য ডাস্ট, যদি তাদের সাহস হতো, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, আর এরকম দৃষ্টি ওখানে কী করে এলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই আপনিই প্রথম নন যিনি ঘুরে আমাকে জিজ্ঞাসা করছেন, এভাবে জিজ্ঞাসা করছেন। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স ওনলি। এই যে হাসিটি দেখছো তার মুখে, হাসির কথা এখানে উচ্চ রয়েছে, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তার মুখে একটা যে চাহনি বা যে হাসি, যে চাহনিটা রয়েছে, এটা শুধু কিন্তু তার হাজব্যান্ড, তার যে স্বামী, তার উপস্থিতিতে নয়। কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, এই যেটা বললাম, তার যে গালে যে আনন্দের যে ছিটে ফোঁটাটা ফুটে উঠছে, আনন্দের যে চিহ্নটা ফুটে উঠছে, সেটা কিন্তু শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতেই নয়। পারহ্যাপস ফ্রা প্যান্ডলাভস চান্স টু সে, হয়তো ফ্রা প্যান্ডলাভ কখনো বলেছে, হার মেন্টাল ল্যাভস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, তার যে আবরণটা, দেহাবরণ, মানে কোনো একটা চাদর জাতীয় কিছু নিয়ে তিনি হয়তো সেই ছবিটি আঁকার সময় বসেছিলেন, তো বলছে সেটা যেন তার রিস্ট মানে কবজির উপর একটু বেশি এসে পড়ছে। or paint must never hope to reproduce the faint half flush that dies along the throat। তো বলেছে কখনো হয়তো ফ্রা প্যান্ডলাভ তাকে বলেছে যে রং কখনো তার যে চেহারা, তার যে সৌন্দর্য, সেটাকে কখনোই ফুটিয়ে তুলতে পারবে না। এবং এই কথা শুনে তার মুখে হয়তো একটা হাফ ফ্লাশ, মানে একটা এমন একটা হাসি যেটা কিনা গলা অবধি এসে আটকে যায়, তো এরকম একটা হাসি যেন তার মুখে ফুটে ওঠে। তো এরপরেই বলেছে অর পেইন্ট সাচ স্টাফ, তো এই ধরনের জিনিস কখনোই তিনি তার রং দিয়ে তুলে ধরতে পারবেন না। Was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy। তো বলেছে এতটুকুই খুব সহজে তার মুখে যেন সেই আনন্দের সেই খুব সহজে তার আনন্দ প্রতিভাত হতো, বা খুশি তাড়াতাড়ি, সে এটুকুতেই যেন খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। এবং এরপরেই বলেছেন শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, ওর একটা হৃদয় ছিল, আমি যে কীভাবে বলি। ও এখানে বলতে চেয়েছে যে সবই তার ভাল লাগতো এক্ষেত্রে, হ্যাঁ, যেদিকেই তাই সে থাকতো, তো তার ছিল এমন একটা হৃদয়, কীভাবে আমি বলি এই নিয়ে, মানে ও একটা তাচ্ছিল্য করছে যে এটা নিয়ে যে বলা যে কি সংশয়। টু সুন মেড গ্ল্যাড, একটুতেই খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, একটুতেই সব কিছু পছন্দ হয়ে যেত, একটুতেই তার সব কিছু ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার যে চাহনি সেটা সব দিকেই ঘুরে বেড়াতো। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। তো বলেছে মহাশয় সব ছিল এক, সব কিছুই তার কাছে এক ছিল। ওই যে তার বুকের ওপর আমার দাও উপহারটা দেখছো, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে ফেভার বলতে এখানে উপহারকে বোঝানো হয়েছে। তো তার যে বুকের ওপর আমার যে উপহারটা দেখছো, তো এই উপহার বলতে এখানে বুকের ওপর যেহেতু রয়েছে, সেটা বলতে আমরা বুঝে নেবো একটি লকেট, হয়তো পেন্ডেন্ট যেটা, সেটা হয়তো তার ডাচেসকে সে দিয়েছে, ডিউক দিয়েছে। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, তো সেটাকে কিসের সাথে তুলনা করছে দেখো, সেই পেন্ডেন্টটাকে, সেই যে উপহারটা ডিউক ডাচেসকে দিয়েছে, সেটাকে তুলনা করেছে ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম আকাশে মানে আলো সূর্যাস্তের সময় যে মানে দিবালোকের যে অবসান, সূর্যাস্তের যে অবসান, সেটার সাথে তুলনা করেছে। দ্য বলস অফ দ্য চেরি সাম অফিসিয়াস ফুল, তো কোনো একদম গায়ে পড়া মূর্খ লোক যদি ওকে কোনো চেরি গাছের ডাল এনে দেয়, সে মানে ওই উপহারটা পেয়ে সে যতটা না খুশি, ওই পশ্চিম আকাশের দিনের অবসান দিকেও সে ততটা খুশি। সে কোনো একটা মূর্খ গায়ে পড়া লোকও যদি তাকে একটা চেরি গাছের ডাল এনে দেয়, সে তাতেও সে ততটাই খুশি। ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, মানে সেই কোনো একটা বাগান থেকে তার জন্য চেরি গাছের ডাল নিয়ে আসলো। দ্য হোয়াইট মিউল বলতে খচ্চর,
মানে ঘোড়া আর গাধার মধ্যবর্তী একটা পশু, ঘোড়ার থেকে একটু ছোটো দেখতে আর গাধার থেকে একটু বড় দেখতে। তো এই হোয়াইট মহিল মানে সাদা রঙের একটা খচ্চর, শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস। টেরেস মানে হচ্ছে কি, এখানে টেরেস মানে সাধারণত ছাদ, এখানে হয়তো কোনো একটা খোলা জায়গা বা মুক্ত প্রাঙ্গণের কথা বলা হয়েছে। তো বলছে ওই যে সাদা খচ্চরটা, যেটাকে নিয়ে সে সে প্রাঙ্গণময় ঘুরে বেড়াতো, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দিস অ্যাপ্রোচ স্পিচ, দ্য অ্যাপ্রুভিং স্পিচ। তো সব এবং প্রতিটি তার কাছ থেকে যেন একই রকম প্রশংসার বাক্য পেত, অর ব্লাশ অ্যাট লিস্ট, বা এরকম একটা সুন্দর একটা লাজুক একটা হাসি দিত। ব্লাশ মানে লাজুক হয়ে একটা যে হাসি দেওয়া। সে থ্যাঙ্কড মেন, সে কিনা সমস্ত পুরুষদের ধন্যবাদ দিত। এত বড় সাহস কী করা হয় সেই সময় কোনো মহিলা সমস্ত পুরুষকে ধন্যবাদ দেয়? গুড, সে বলছে গুড, ভালো। বাট থ্যাঙ্কড সামহাউ, আই নো not how, as if she ranked my gift of 900 years old name with anybody's gift. বলছে ঠিক আছে, ধন্যবাদ দিত কোনোভাবে, জানি না আমি কীভাবে দিত, যেন সে সমতুল্য করছে আমার উপহার দেওয়া 900 বছরের পুরনো নামের সঙ্গে যে কোনো মানুষের উপহারকে। তো 900 বছরের পুরনো নামে যেখানে বলেছে 900 ইয়ার্স ওল্ড নেম, মানে এটা তার বংশের কথা বলেছে। তার যে বংশ সেটা একটা উচ্চ বংশ, বহু পুরনো একটা বংশ, রাজবংশ সাধারণত এরকমই হয়, রাজাদের বংশ। তো বলেছে এই যে এত বছরের পুরনো একটা বংশ, সেই বংশের মর্যাদার সাথে সে যেন সব কিছুকেই তুলনা করে ফেলছে যে কারো গিফটের সাথে, যে কারো উপহারের সাথে। হু উড স্টপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং। তো বলছে কে ওকে এই নিয়ে দোষ দেবে, কে কে নিজেকে ছোট করবে দোষারোপ করে এমন সব আচরণে। ট্রিফলিং মানে আচরণ। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদি তুমি কথা বলার দক্ষ হও, হুইচ আই হ্যাভ নট, মানে এখানে দুধকে বলছে তোমার যদি কোনো কথা বলার দক্ষতা থাকে, আমার কিন্তু সেরকম দক্ষতা নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান, তোমার যে ইচ্ছা সেটা কিন্তু তোমার যদি দক্ষতা থাকে তুমি তাকে ক্লিয়ার করে বলতে পারবে, অ্যান্ড সে বলে দিতে পারো এইভাবে, জাস্ট দিস অর দ্যাট, এই যে এটা আর ওটা, ইন ইউ ডিসকাস্ট মি, তোমার মধ্যে যে এটা আর ওই ব্যাপারটা রয়েছে না, এগুলো আমাকে খুব বিরক্ত করে। তোমার মধ্যে কথা বলার দক্ষতা থাকলে তুমি এগুলো বলতে পারো। হেয়ার ইউ মিস, এই যে মিস শোনো, এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব বিরক্ত করে। অর দেয়ার এক্সেড দ্য মার্ক, বা অথবা তুমি তোমার লিমিট ক্রস করছো, তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তো এই কথাগুলো কিন্তু তুমি বলতেই পারো, কিন্তু আমি কিন্তু এগুলো বলতে পারি না, কারণ এগুলো তুচ্ছ একটা ব্যাপার, আমি বলে এগুলোতে ছোটোখাটো ব্যাপার বা ছোট হতে চাই না, মানে এরকম একটা জিনিস কিন্তু বোঝাতে চাইলো। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, নট প্লেনলি সেড হার উইশ টু ইউ ফর সুথ অ্যান্ড মেড এক্সকিউজ। এরপরেই বলেছে, এবং যদি সে নিজেকে এভাবে শিক্ষা দেয় বা খাপ না খাওয়ায়, নিজের বুদ্ধিকে আপনার বুদ্ধির সঙ্গে আর যদি অজুহাত দিতে থাকে, মানে ও যদি নিজে থেকেই বুদ্ধিটা না আনে আর যদি এরকম অজুহাত দিতে থাকে, অ্যান্ড ইফ শি লেট হারসেলফ টু, এটা তো হলো এক্সকিউজ অবধি, সে যদি এরকমই অজুহাত দিতে থাকে, ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ। তো এরপরেও যদি কেউ তার সামনে ঝোঁকে, এমনকি তাহলেও নত হওয়া হবে যদি এগুলো আমি বলতে চাই, আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তার সামনে কোনো মতেই নত হব না। মানে কি, এখানে তার যে ঔদ্ধত্য, তার যে দম্ভ, সেটা কিন্তু এখানে ফুটে উঠছে ডিউকের, যে সে কোনো মতেই বলে দিলে তো ঝামেলা চুকে গেল। ডাচেস একটু বুঝে নিত নিজেকে যে না, এই জিনিসগুলো করা যাবে না, কিন্তু ডিউক কিন্তু কোনো মতেই এই জিনিসগুলো তাকে বলে, এই ব্যাপারগুলো তাকে বলে কোনো মতেই কিন্তু তার সামনে নত হতে চায় না। এরপরে বলেছে, ও স্যার, শি স্মাইল্ড নো ডাউট ওয়েন এভার আই পাস্ট হার। বলছে ওহো মহাশয়, আমি যখনই তার সামনে দিয়ে যেতাম সে কিন্তু হাসতো। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, উইদাউট কোথায় ছিলাম, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু অন্য কেউ যদি যেত তাহলেও সেই একই হাসি, তার আমার জন্য তো একটা আলাদা হাসি হওয়া উচিত, আমি ওর হাজব্যান্ড। তো এরকম একটা ঔদ্ধত্য তার মধ্যে কিন্তু সবসময় তার চরিত্রে দেখা যাচ্ছে। দিস গ্রিউ, এটা আস্তে আস্তে বাড়লো। আই গেভ কমেন্টস, এবং আমি একদিন আদেশ দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি থেমে গেল। তার মানে এই লাইনে আমরা কী বুঝলাম, আই গেভ কমেন্টস মানে সে আদেশ দিল তাকে মেরে ফেলার, অথবা রাজা তাকে নিজেই মেরে ফেললো, ডিউক তাকে নিজেই মেরে ফেললো। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এই লাইনটি দিয়ে আরও স্পষ্ট বুঝিয়ে দিল, এই যে ছবিটা দেখছো, দেখে এখনও মনে হচ্ছে যে সে জীবন্ত, তার মানে সে এখন আর বেঁচে নেই। উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি একটু উঠে দাঁড়াতে পারবেন, আপনি কি একটু উঠে দাঁড়াতে ঠিকঠাক বোধ করবেন। তো এই কথাটা
বললেন। তারপরে বললেন, উই উইল মিট দ্য কোম্পানি বিলো, নিচে যারা বসে আছে তাদের সাথে চলো, আমাদের দেখা করতে হবে। মানে সেই যে দূত এসেছে তাকে কিন্তু এই কথাটা বললো, তাকে এতক্ষণ ছবির সামনে বসিয়ে রেখে কথাগুলো বলছিল, এখন সেই তার ডাচেসকে নিয়ে যখন তার সমস্ত বলা শেষ হয়ে গেল, তার চরিত্র নিয়ে বলা শেষ হয়ে গেল, এবার তাকে বলছে যে এবার কি একটু উঠে দাঁড়াবেন, আমাদের নিচে যারা বসে আছে তাদের সাথে চলো এবার গিয়ে দেখা করি। এরপর বলেছে মানে যে দূত, সে কোনো জমিদারের দূত, সে কিন্তু এখানে তার সেই জমিদারের মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে, এবং সেই দূতকেই কিন্তু এখনও অবধি এই ডিউক তার আগের যে ডাচেস, লাস্ট ডাচেস, তাকে নিয়ে কিন্তু আলোচনা করলো। এখন সে সেই আলোচনা থেকে যখন বেরিয়ে আসলো তখন বলছে আপনার মালিক কিন্তু ভীষণভাবে দানশীল, এখন সে সেই যে নতুন নবাগত যে সম্বন্ধ তাকে নিয়ে কিন্তু সে এখন ইন্টারেস্টেড। তো এখন বলছে, আই রিপিট, বলছে আমি আবার বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার, কাউন্ট মানে কি জমিদার, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, আমি জানি আপনার যে মালিক সে কিন্তু ভীষণ, যে জমিদার সেই কাউন্ট সে কিন্তু ভীষণ দানশীল। এ স্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। তো বলছে আমি যতই ভান করি না কেন, প্রিটেন্স মানে যতই ভান করি না কেন, কোনো রকম যে ডাউরি বা যে আপনার মালিক তো দানশীল আগেই বলেছে, তো যত রকমের যৌতুক হোক সেটা কিন্তু মানে অনুমোদিত হবে না এমন না, আমি যতই ভান করি যে আমি নেব না, মানে এমন একটা ব্যাপার যে আমি আমার কিছুই চাই না, আপনারা যা দেবেন দেবেন, মানে এরকম একটা ব্যাপার যেটা কিনা আজকের দিনেও চলে। কিন্তু দো হিজ ফেয়ার ডটার সেলফ, সে যা দেবে তার মেয়ের স্বার্থে, তার মেয়ের জন্য দেবেন। অ্যাজ আই অ্যাভোড অ্যাট স্টিয়ারিং ইজ মাই অবজেক্ট। তো বলেছে এখানে কিন্তু এই যে নতুন মেয়েটি যার সাথে তার সম্বন্ধ হতে চলেছে তাকে কিন্তু অবজেক্ট বলেছে। তো কোনো মানুষকে তো নিশ্চয়ই অবজেক্ট বলা যায় না, তার মানে এখানে কি মেয়েদেরকে একটু নিচুভাবে দেখা হচ্ছে, একটা বস্তু হিসেবে দেখা হচ্ছে বা একটা সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে। তো বলেছে যে সে আপনার যে জমিদার সে যাই দিক না কেন, আপনার যে সেই যে মেয়েটি রয়েছে সে কিন্তু তার যে মেয়ে সেই কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য, তাকে পাওয়াই উদ্দেশ্য, কোনো রকম যৌতুক পাওয়া আমার উদ্দেশ্য নয়। নে উই উইল গো টুগেদার ডাউন, বলছে না আমরা যাবো একসাথে নিচে যাব, চলুন মহাশয়। তারপরে এরপরেই যখন নিচে যাচ্ছিলেন তখন বলছিলেন নোটিস নেপচুন। তো সিঁড়ি দিয়ে নামার সময় একদিকে নেপচুনের একটা মূর্তি রয়েছে, নেপচুন হচ্ছেন একজন সমুদ্রের দেবতা। তো তার একটা ছবি আছে যে ঘোড়ায় চেপে একটা ঘোড়াকে শান্ত করছে, পাগলা ঘোড়াকে শান্ত করছে। তো সেটাকে দেখিয়ে বলছে নোটিস নেপচুন, ওই যে দেখো নেপচুন, তো যদিও টেমিং এ সি হর্স, সে একটা সামুদ্রিক একটা ঘোড়াকে শান্ত করছে, এবং দো এ রিয়ালিটি, তো দুষ্প্রাপ্য বলেই বিবেচিত। এই নেপচুনের যে মূর্তিটি দেখছো এটা কিন্তু ভীষণ দুষ্প্রাপ্য। হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটি কিনা ইন্সব্রুকের ক্লজ ব্রোঞ্জ দিয়ে সৃষ্টি করেছে আমার জন্য, তো এটা কিন্তু দুষ্প্রাপ্য। মানে এটা দিয়ে কিন্তু বোঝাতে চাচ্ছে যে লাস্টের যে মূর্তি নেপচুন গড একটা সি হর্সকে তার নিয়ন্ত্রণে আনছে, মানে সে কিন্তু সেই যে ডিউক সেও কিন্তু এই যে মহিলাদের বা তার যে সঙ্গী তাদেরকে কিন্তু অবজেক্টিফাই করে, তাদেরকে একটা বস্তু হিসেবে দেখে এবং তাদেরকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এবং একটু আগে আমরা দেখতে পেলাম যে তারা যখন নিয়ন্ত্রণে আর থাকে না তখন তাদের জন্য কিন্তু ডিউক কমান্ড দিয়ে দেয়, এবং তাদের যে সমস্ত হাসি বা জীবন সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। তো আমরা এখানে ডিউকের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো দেখতে পেলাম, এবং সে কীভাবে সেই সময় যে মহিলাদেরকে সে কীভাবে ট্রিট করতো সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আশা করি কবিতাটি তোমাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।